কারণ ঠিক আছে, কোথায় কি দেখা গেছে একটু যদি ডিটেলে বলা হয়। তাহলে বাথরুমের কর্নারটা দেখিয়ে বলছে ওই জায়গাটা সব থেকে বেশি দেখা যায়, একটা ব্ল্যাক শ্যাডো কিছু মুভ করছে। লাইট মার, হাত জ্বলে যাচ্ছে, না কি হলো? লাইট মেরেছি, লাইটটা ঘুরিয়েছে হাতের দিকে, ঠিক এইরকম জায়গায় না আঁচড়ের দাগ, ও রীতিমতন জ্বালা করছে। আর শুদ্ধ আচ্ছা দেখবেন স্কিনের মধ্যে যখন কোনো স্ক্র্যাচ হয় দেখবেন স্পট 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 বিন্দু 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 রক্তের ফুটফুট, ওর হাতের মধ্যে এরকম 3টে স্ক্র্যাচ মার্ক ওরকম ফটফট ফটফট, মানে সদ্য কেউ আঁচড়টা মেরেছে। ওই পার্টিকুলার মুভমেন্টে এরকম তাচ্ছিল্য করে একটা হাসি দেয় না, সেরকম একটা হাসির শব্দ, সে কি 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 ওনার হিসাবটা বেরিয়ে গেল পার্টি। নমস্কার, অলৌকিকের আরেকটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের যে এপিসোডটা আসছে সেটা আচ্ছা চলুন দেখে নিই আমরা আজকে কাকে নিয়ে আসছি। আপনাদের জন্য চমক রইল, চোখ রাখুন, সঙ্গে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাকে নিয়ে এসেছি, আমাদের একদম বিখ্যাত তন্ময়দা। নমস্কার তন্ময়দা। নমস্কার। হ্যাঁ, তো আজকে আমরা কি শুনতে যাচ্ছি, মানে আপনার এপিসোড মানে প্রত্যেকে একদম প্রচন্ড এক্সাইটেড বলবো। আর বুঝতে পেরেছি কিসের জন্য এক্সাইটেড, একদম। সেটা নিশ্চয়ই বলবো। এবং আমি যেহেতু এখন সেরকম ভাবে তো কাজ করছি না, আমি আবার নতুন করে যেহেতু শুরু করেছি, আচ্ছা আচ্ছা তো আমি পুরোনো ঘটনাই একটা বলবো যে কারণে আমার এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন থেকে সরে যাওয়া, তার প্রথম খণ্ডটা আমি আজকে বলবো। আচ্ছা, তো আপনার এই হঠাৎ প্যারানর্মাল ইনভেস্টিগেশনে আসাটা কেন? এটা জানেন তো, এটা খানিকটা হচ্ছে আপনার ইচ্ছা বলতে পারেন। আপনি যে কোনো জিনিস যখন ভালোবেসে ফেলবেন, সেই ভালোবাসাটার উপরে আপনার কাজ করতে ইচ্ছা। আচ্ছা, সেটা ধরুন ভূতে বিশ্বাস থেকে না থেকে? দেখুন, যদি আমি বলি বিশ্বাস করি না, তাহলে এটা মিথ্যা কথা বলা হবে। কারণ আপনি যে জিনিসটা জানেন এটা এক্সিস্ট করে না, সেই জিনিসটা নিয়ে কাজ করার মানেটা কি? এটা যারা বলে, যারা বলে, না, অনেকে তো আছে যেমন বিশ্বাস করেন না কিন্তু সব জায়গায় লোকেট করে গিয়ে গিয়ে, তার মানে তো সে একটা সাবকনশিয়াস বিশ্বাস করে যে আছে। এটা হচ্ছে খানিকটা আপনার ওই মানে নিজেকে একটা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করার মতন। যারা আমি মনে করি এই কাজগুলো তারাই করে যারা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভোগে। কারণ আমাকে বলতে হবে, কারণ আমি ভয় পাই না। আমি ভয় পাই কি না পাই সেটা তো সেই সিচুয়েশন ডিমান্ড করবে আমি কি রিয়াকশনটা দেবো। একদম ঠিক। তো আমি যদি আগেই বলে দিই আমি ভয় পাই না, তাহলে আমার তো এই লাইনে আসার দরকারই নেই, কাজটা করারই দরকার নেই। আমি এমনি নর্মালি করতে পারি, কাজ করার মতন তো অনেক জিনিস আছে। আর এটা তো আমি প্রফেশনালি করি না যে আমি প্রচুর টাকা এখান থেকে আর্ন করি, এটাই আমার ব্রেড অ্যান্ড বাটার, তাই জন্য আমাকে ওই জায়গাটা ধরে রাখতে হবে। মানে হ্যাঁ, মানে যারা দেখবেন এই অ্যাস্ট্রোলজি করে, চেম্বারে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে এক গুচ্ছের কথা বলে দেবে, আপনার এই মাঙ্গলিক দোষ আছে, এই রাহুর দোষ আছে, ওই কেতুর দোষ আছে। কারণ আপনাকে যদি ভয়টা না দেখায় আপনি তার চেম্বারে যাবেন না। আবার যারা জেনুইনলি অ্যাস্ট্রোলজি করে তারাই ভয়টাই দেখাবে না, আপনাকে বলে দেবে আপনার ছকে এটা আছে, আমি এটাকে ক্লিয়ার করতে পারবো না, আপনাকে ডাইলিউট করে দিতে পারি, আপনাকে এটা নিয়ে চলতে হবে, আপনি মেন্টালি প্রিপেয়ার থাকুন যাতে আগামী দিন এটাকে ওভারকাম করে যেতে পারি। ঠিক। তো এই রেমেডিটাই যথেষ্ট। তো তাই জন্য আমি মনে করি না এটা বলার কোনো দরকার আছে আমি ভয় পাই না। আমিও ভয় পাই, কেন ভয় পাবো না? সিচুয়েশনটাই এরকম হয়, আমি তো কোনো সুপার পাওয়ার না। যে জিনিসটাকে আমি চোখে দেখতে পাচ্ছি না, যেটাকে ধরার জন্য এত লক্ষ লক্ষ টাকার গেজেটস নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ চলছে, তো আমি তাদের সামনে খুব তুচ্ছ একজন মানুষ। আমি যাকে দেখতে পাচ্ছি না তাকে চ্যালেঞ্জ করবো কি করে? যাকে জানতে হয় তাকেই চ্যালেঞ্জ করতে হবে। একদম। তাই আমি একজন তো চ্যালেঞ্জ করে বলেছে যে দেখাতে পারলে আমি 5 লাখ টাকা দেবো। তাকে আপনি কি বলবেন? দেখুন, আমি তাকে মানে নিছকই বাচ্চা ছেলে বলে ছেড়ে দেবো। তাছাড়া আর কিছু বলবো না। তার কারণ আম এটা বলাটা ঠিক হবে না। যার, যার পারসেপশন কোন জায়গা থেকে বলেছে, কেন বলেছে সেটা তো আমি জানি না। তবে আশা করবো যেন কোনোদিন ওকে দেখতেই না হয়। কারণ যেদিনকে ও দেখতে পাবে খেয়ে নেবে, সেই দিনকে ওর আগে আর কিছু করার ক্ষমতা থাকবে না। একদম। কারণ এটা আমি আমার লাইফ থেকে ভুক্তভোগী। আজকে যে স্টোরিটা আমি একদম শেষে বলবো সেটাতে বুঝতে পারবে। একদম। তো যেটা নিয়ে আজকে তন্ময়দাকে আমাদের
পাওয়া প্যারানর্মাল কেসে এবার যাবেন। তো স্যার, দ্য কেস। আপনি প্রথমেই বলেছিলেন যে মানে এপিসোডের শুরুতেই যে আপনার লাইফ চেঞ্জিং একটা শুনবো। আমি যেটার জন্য ছেড়ে দিই, তো এটা হচ্ছে বারুইপুর শাসনের একটা ঘটনা। আচ্ছা। অ্যাকচুয়ালি আমার টিমে এরকম হয়েছে, যখন প্রথম দিকে টিম করি তখন ওই মেম্বার আসছে, জয়েন করছে, এরকম থাকে। এবার কি বলুন তো, সবাই তো হাতের 5টা আঙুল সমান হয় না, সবকটা মেম্বারও সমান হয়। তো যে কারণে আমার টিমেও এরকম একজন ছিল, সে কথা শুনতো না। তাকে যেটাই বারণ করা হয় সেটাই সে বেশি করে করে, তার মানে ওটাই তার কাছে চ্যালেঞ্জ। ওইটা করতে গিয়ে বর্ধমান ITIতেও ফেসেছিলাম আমরা, ঠিক আছে। তো তারপর থেকে তাকে আমরা ডিসিশন নিই যে তাকে টিমে রাখা হবে না। তো আমি যেহেতু একটা লম্বা সময় মডেল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি, তো সেই সূত্রে আমার সঙ্গে অরুণ বলে একটি ছেলের আলাপ হয়। তো এই ছেলেটিকে আমি তখন বলি যে সে জানতে পারে, একদিন গল্প করছিলাম আমি ফোনে একজনের সঙ্গে, তো সে পাশ থেকে শুনে খুব মানে তার ইচ্ছা প্রকাশ করে আমার কাছে সে টিমে জয়েন করবে। আমি বললাম ঠিক আছে, করো। তো তখনও এই খবরটা নেই আমাদের কাছে। সে তার একটা রিলেটিভ, তার কোনো একজন রিলেটিভ, তার বাড়ি বারুইপুর শাসনে, সেখান থেকে সে খবরটা নিয়ে আসে যে এরকম একটা প্রবলেম চলছে একটা জায়গায়, তন্ময়দা যাবে? বললাম হ্যাঁ যাবো। তার আগে যে ইনভেস্টিগেশনগুলো করেছে খানিকটা অগোছালো ছিল, সমস্ত ইনস্ট্রুমেন্টও ছিল না, তখন আমাদের কাছে প্রচুর ইনস্ট্রুমেন্টও এসে গেছে। তো আমি বললাম কী হয়েছে? তো বললে এই ব্যাপার। আমি বললাম তাহলে এটা তো এন্টায়ার টিমের সঙ্গে যদি বসতে হবে। তোকে নিয়ে আমাদের 5 জনের টিম মেম্বার ছিল। তাহলে সবার সঙ্গে কথাটা বলি, একদিন ডাকি, ডেকে সবাইকে শেয়ারটা করি, তারপরে সবাই যেটা বলবে সেটা করা যাবে। আমি মিটিং কল করলাম জবাবদিনে, আয় সবাই একটু বসে এরকম একটা কেস এনেছে অরুণ, তাহলে যাওয়া হবে কিনা। আর খুব নমিনাল আমরা তখন চার্জ করতাম, তখনকারের দিন 2,500-3,000 টাকা করে নেওয়া হতো, তখন ওটাই অনেক আমাদের কাছে। বললাম ঠিক আছে। তো সবাই বললো হ্যাঁ ঠিক আছে, চলো যাওয়া যেতে পারে। আমাদের একটা ব্যাপার ছিল, আমরা যখনই কোনো জায়গায় ইনভেস্টিগেশন করতে যেতাম, আমরা তার সারাউন্ডিংসটাকে খুব ভালোভাবে ফলো করতাম। এবার আমরা এরকম স্পটে গেছি, আমরা 4-5টা ঘুরে দেখলাম, মানে একটু স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে, অনেক সময় শরীরী প্রবলেম থাকে বা পার্টি পলিটিক্সের ব্যাপার থাকে, হয়তো কোনো প্রপার্টিকে কেউ নিতে চাইছে, সেক্ষেত্রে ইচ্ছা করে এমন কিছু করছে ডিস্টার্বেন্স, যাতে তার বাড়িটা ছেড়ে দেয়। 15 দিনের বাড়ি, বুঝতেই পারছেন, 3 তলা একটা বাড়ি, বড় বাড়ি, প্রচুর ফ্যামিলি, একটা জয়েন্ট ফ্যামিলি পুরো থাকে ওখানে। তার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পুরো মেস ভাড়া দেওয়া, আগেকার দিনে এরকম মেসের চল ছিল, এরকম মেস ভাড়া দেওয়া। প্রায় 12 থেকে 16 জন ছেলে থাকে মেস ভাড়া। তো এইটা আমরা যে বছর গেছি, ঠিক তার আগের বছর পুজোর সময় ওই 16 জনের মধ্যে একজন ছুটি নেয়নি। সে একটা কোনো লাভ অ্যাফেয়ার্সের মধ্যে জড়িত ছিল, মেয়েটার সঙ্গে কিছু প্রবলেম হয়, গলায় দড়ি দিয়ে দেয় মেস ভাড়া। এটা নিয়ে তো হই আল্লাহ হয়, তারপর বাড়ি মালিক পুজো টুজো করিয়ে ক্লিয়ার টিয়ার করিয়ে ওই মেসের মধ্যে বাকিরাও সবাই থাকছে, আবার 15 জন আরও আছে। তো ভদ্রলোক একজন বামপন্থী নেতা গোছের মানুষ তখন ছিলেন। এদের ওই আমাদের বামপন্থীদের একটা সমস্যা হচ্ছে, আমরা ওই বিজ্ঞানটাকে প্রেফার করি, মূর্তি পুজো আমরা যত পছন্দ করেন, তাই জন্য ভূত প্রেত পিশাচ এগুলোকে মানা হয় না। তো আর যে মানুষটা ওই লাইফস্টাইলে বড় হয়েছে তাকে আপনি মানাতেও পারবেন, এদের একটা কঠোর একটা এথিক্স থাকে, সেই প্রিন্সিপাল এথিক্স ওরা ত্যাগ করে যেতে পারে ট্রেডাররা। তো ওই জন্যেই বিশেষ করে আমাদেরকে খোঁজ দেওয়া, খোঁজ পেয়ে খবর পেয়ে ওর থেকে কোনো সময় গল্পে জেনেছে, সেখান থেকে খবর পেয়ে জানতে পেরেছে, কথাবার্তা বলে খোঁজ দিয়েছে যে আমরা যাতে বিজ্ঞানসম্মতভাবে ওটাকে দেখাই। তো আমি যে কোনো ইনভেস্টিগেশনে যাওয়ার আগে প্রথমেই বলে দিতাম, যদি কেউ ডেকে পাঠাতো তাকে আগেই বলে দিতাম, দেখুন আপনার কথা অনুযায়ী কাজ করতে পারবো না, আপনি ডেকেছেন যেতে পারি, কাজ হবে আমার কথা অনুযায়ী। যদি আমি দেখি ওখানে জেনুইন আছে, আমি বলবো আছে, আপনি আমাকে আটকাতে পারবেন না। আচ্ছা, আপনাদের কি কোনো লিগ্যাল পেপারস হয় এটার? মানে কোনো পেপার কি থাকে যে অনেকে করে, এটা হচ্ছে আইনের ফাঁক ফলো করার মতন। অনেকে এটা অর্গানাইজেশন স্ট্রাকচারে দিতে চায় যে আপনি এটাকে ওই ডিটেকটিভ এজেন্সি হিসেবে দেখায়, আচ্ছা। ঠিক আছে। এবার একটা ডিটেকটিভ এজেন্সি আপনি ক্রিয়েট করে দিলে আপনি কি ডিটেক্ট করছে, যে কোনো কিছু করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তো তন্ত্রের কোনো রেজিস্ট্রেশন হয় না। ঠিক আছে। তো বা এই ভূতেদের তো কোনো রেজিস্ট্রেশন না। আপনি কি কোন আইনে করবেন, এটাকে করা যায় না, আর কোনো নিয়ম নেই। ওই জন্য ফাঁক জনকে ডিটেকটিভ এজেন্সি হিসেবে দেখায়।
তো আমাদের তো তখন এই সমস্ত কোনো ব্যাপার ছিল না। তো আমরা চলে গেছি, এরকম খোঁজখবর নিয়েছি, গেছি, 3 তলা বাড়ি। সবাই বলছে হ্যাঁ ওই বাড়িটা কিছু প্রবলেম হচ্ছে, অনেকদিন ধরে শোনা যাচ্ছে। তো যেটা হয় একটু গ্রাম্য পরিবেশ, হ্যাঁ বাবু এখানে তো এরকম শুনেছি, এরকম জিনিসপত্র আছে। আপনারা কোথা থেকে এসছেন? আমরা যেই বলছি কলকাতা থেকে এসছি। কি করতে এসছেন? তো আমরা তো বলতে পারছি না কি করতে এসছি। আমরা এমনি ঘুরতে এসছি। তো আমার একটা বন্ধুকে সাজিয়েছি, ওখানে সামনে দাঁড় করিয়েছি যে ওর রিলেটিভের বাড়ি হয়, আমরা একটু এসছি। এসে শুনলাম এরকম হচ্ছে, এখন ভয় ভয় লাগছে, আমরা থাকবো কি থাকবো না। তো বলছে হ্যাঁ হচ্ছে তো বটেই, আর মুসলিম বেল্ট 4-5টা। ঠিক আছে। চ আর এখানে কথা বাড়িয়ে লাভ নেই, যেটুকুনি জানার জানা হয়ে গেছে, এবার ওখানে গিয়ে বাকি যা কাজকর্ম করার করো। এবার ঢুকেছি, তো ভদ্রলোককে আমরা ঢুকেছি, তখন আমাদের ওই 9টা 9:30 বাজে আমরা পৌঁছে গেছি ওখানে। কারণ রাত্রিবেলা কাজ করবো, আমাদের প্ল্যান ছিল যদি সেরকম খুব বাড়াবাড়ি হয় তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসবো। আর তখন তো তান্ত্রিক ফান্ত্রিক এই সমস্ত কোনো সাপোর্ট ছিল না আমাদের। তো চলে গেছি, ভদ্রলোককে গেছি গিয়ে বলেছি দেখুন আমাদের তো একটা থাকার জায়গা দিতে হবে 5 জনকে। তো যেখানে আমরা গেজেটগুলোকে রেডি ফেডি করবো, সব কিছু করবো, কিছুক্ষণ রেস্ট নেওয়ার ব্যাপার আছে। তো হ্যাঁ আমাদের ছাদের ওপরে একটা ঘর আছে, ওই ঘরটা আপনারা থাকুন। একটা ব্যাকএন্ড ঘর, মানে হয় না বাড়িতে গেস্ট রুম হিসাবে কিছু, বাড়িতে অতিথি বেশি হয়ে গেলে একটা রুমের মধ্যে থাকবে খাট ফাট লাগা রয়েছে, সেই পুরোনো দিনের সিংহপাড়ার একটা খাট, ছত্রি ফত্রি লাগানো, বিছানা টিছানা পরিপাটি করে করা। তো ঘরটা দিলে ওই ছাদ থেকে যখন উঠে দেখছি বাঁদিকে একটা জায়গায়, কারণ আমরা যখন গেছি তার কিছুদিন আগে ওখানে একটা আপনার ওই অন্নপ্রাশন গেছে ওদেরই ফ্যামিলি কারোর। প্যান্ডেলটা খুলে দিয়েছে, বাট সব বাঁশগুলোকে নামাতে, ওখানে বাঁশগুলো একটা কোণের মধ্যে টাল করে সব রাখা পরে পর রাখা। তা আমরা ঢুকেছি, আমরা ঢুকে, আর যেটা সমস্যা হচ্ছে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার একটু মাথাটা ধরেছে, আর প্রত্যেকে ফিল করছে যে খুব ভারী কে পরিবেশ। একটা দেখবেন এরকম নেগেটিভ কোনো জায়গায় গেলে না ভারী গা ভারী লাগে, ওরকম হলো এইটা কিন্তু প্রত্যেকে ফিল করছে। তো গা ভারী করার একটা পরিবেশ বুঝতে পারছি। রুমটায় ঢুকলাম, গেটটা খুললাম, খুলে এবার যেটা হয় মানে ব্যাচেলার ছিল, তো আমাকে উনি বললেন যে আপনারা তাহলে রেডি হয়ে নিন, তারপরে ডিনারটার ব্যবস্থা করে দিচ্ছি, ডিনারটা পরে তারপর কাজ শুরু করবেন, একটু রেস্ট নিয়ে কাজ শুরু করবে। 9টা 9:30 গেছে, আমরা জানি 12টার পর থেকে 12টা থেকে আমরা কাজ শুরু করবো। তারপর ঘরের মধ্যে ঢুকেছি, ঢুকে ঘর ফর বন্ধ করে দিয়েছি, যেটা হয় মানে ইয়াং ছেলে অতগুলো সিগারেট খাবো, লোক দেখলে কি ভাববে, তো আমরা ডোরগুলোকে সব ক্লোজ করে দিয়েছি। এবং আমরা ভেতরে যেটা হয় নর্মালি নিজেদের মধ্যে নিজেরা গল্প করছি, সমস্ত কিছু কথাবার্তা বলছি, কিভাবে কি শুরু করব, কোন জায়গা থেকে কি শুরু করব, কোথা থেকে কি জানলা, হ্যাঁ সেগুলো সব বলা হচ্ছে। এর মধ্যে যেটা হলো হঠাৎ করে না মানে দৌড়ে চলে গেল ছাদতে, দাম 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 করে দৌড়ে চলে গিয়ে দাম করে একটা আওয়াজ হলো, বাঁশের মধ্যে কেউ একটা জাম্প করলো। এবার করলে হয় না যে টাল করা বাঁশ এবার পড়ে যাবে, তো ছুঁয়ে যাবে, ঠিক ওই সাউন্ডটা পেলাম। কারণ পেতেই আমরা সঙ্গে সঙ্গে বলছি কে দেখতো 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 কে পড়ে গেল। মানে ধরুন এই এন্টার জিনিসটা হচ্ছে 10 থেকে 12 সেকেন্ড। গেটটা করলাম কেউ নেই, দেখছি বাঁশগুলো সব ছড়িয়ে পড়ে রয়েছে। দেখতো 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 কে পালালো। এবার হতে পারে অন্য কোনো জীবজন্তু হতে পারে, সবাই বলছে। তাহলে জীবজন্তু যদি কিছু হয় তাদের পায়ের তলায় সফট প্যাডিং থাকে, ওই সাউন্ডটা হবে না। আর যদি ওখানে কেউ পড়ে, তো এবার আমরা ভাবছি ওঠার সময় দেখেছি বাড়িতে 3-4টা বাচ্চা আছে, তাহলে পড়লে তো কেউ যদি পড়ে অত জোরে ফাটবে। নাও ফাটলে তার তো একটু হলেও তো লাগছে, বেশি উমে গেল কোথায়, সেটা কুপুরের মতন উমে গেল। আর বন্ধুরা বলছে ঠিক আছে ছাড়, বাদ দে, কিছু হয়তো হয়েছে। আমরা অত কিছু দা করিনি, আবার দরজা ফরজা বন্ধ করে দিই, আড্ডা ফাড্ডা পাচ্ছি, জিনিসপত্রগুলো সব চেক করছি কাজে যাওয়ার আগে যেটা হয়। তারপর খানিক্ষণ বাদে ভদ্রলোক এসে নক করলেন যে আমাদের ডিনারটা চলে এসছে। তা আমরা ওই ছাদের ঘর থেকে নিচে নামলাম, নিচের ফ্লোরটায় ওনার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে 3 তলা বাড়ি, তার ছাদের উপরে একটা গেস্ট রুম মতন করা রয়েছে। আর মানে 3 তলা আর 2তলাটা হচ্ছে ওনাদের পুরো ফ্যামিলি থাকে, এন্টার সব জয়েন্ট ফ্যামিলি। আর নিচেরটা হচ্ছে পুরোটাই বেস ভাড়া। আর ওই পুরোনো দিনের বাড়িগুলো ছিল দেখবেন ফ্লোর যেরকমভাবে, ওটা সব কটা ফ্লোরের ডিজাইন সেম হয়। আর অ্যাটাচ বাথরুমের কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা ফ্লোরে দেখবেন কমন একটা করে ফ্যামিলির জন্য একটা করে
কি টয়লেটটা, ওয়াশরুমটা, ওরকম এন্টার বিল্ডিংটাই হচ্ছে ওরকম, ঢুকে ডান দিকে সোজা তাকালেই আপনি ওয়াশরুম দেখতে পাবেন। তো আমরা সোজা গেছি, গিয়ে নিচে ফ্লোরে এসেছি 3 তলায়, নেমে ওদের সঙ্গে বসে ডিনার ফিনার সব করলাম। ওটা আমরা বললাম একটু রেস্ট খেয়ে তাহলে হলো 12টা থেকে কাজ শুরু করবো। এবার যেটা হয় কথা বলতে বলতে না একটু চোখটা লেগে গেছে, সবারই রাত্রি হয়েছে। আর এটা হচ্ছে সেপ্টেম্বর মাস তখন, আমার মনে আছে 13 সেপ্টেম্বর আমি গেছিলাম, আর লাগে 13 বলো। ওই বছরের দুর্গা পুজোটা 24 থেকে 24 কি 26 থেকে 30-এর মধ্যে একটা দুর্গা পুজো ছিল, মানে ওই বছরটা বোধহয় দুর্গা পুজোটা একটু এগিয়ে এসেছিল। মানে সেপ্টেম্বর মাসে বলছেন প্ল্যানটা? তো যেটা 2017-এর ঘটনা। আচ্ছা। তো আর 16-তে ওই সুইসাইডটা হয়েছে ওখানে, আর 1 বছর আগে। 1 বছর আগে। তারপর থেকে ঘটনাটা সূত্রপাত ওখানে। এবার একটু চোখটা লেগে গেছে, তো হঠাৎ করে আমারই ঘুমটা ভেঙেছে, তার কারণ আমার খুব অস্বস্তি লাগছিল, আর এত গা ভারী লাগছে না, ঠিক মানে আবার বলে না জুৎসই হচ্ছে না, তো এই সমস্ত হয়েছে। আমার পরে আমরা ডিনার টিনার করে ওপরে এসে একটু চোখটা লেগে গেছে, আর তো আমার ঘুমটাও ভেঙে গেছে। তো ঘুমটা ভাঙতে দেখছি তখন প্রায় 12টা 20 হয়ে গেছে, 12টা 10 20 হয়ে গেছে। তো সবাইকে এবার আমরা ডাকাডাকি করলাম, চলো ওঠ। তো সবাই উঠলো, আর খাওয়া দাওয়ার পরে না গাটা হঠাৎ করে ছেড়ে দিল না, একটু ঘুমটা ভাঙতে একটু টাইম লাগে। তো যাই হোক তোলা হলো, একটা কাজের জন্য গেছি, রেডি হয়ে আমাদের নামতে নামতে 12:30টা বেজে গেছে। 12:30টার সময় এবার আমরা নিচে নেমেছি। দেখুন আমরা যেরকম বাইরে থেকে সব রিপোর্টগুলো পেয়েছিলাম, তা আমরা প্রথম ঠিক করি আগে একটু এর ইতিহাসটা জানবো কী হয়েছে, এবং যারা ভুক্তভোগী তাদের থেকেই জানবো। তো জিজ্ঞেস করলাম ল্যানোরাকে। এইবার যখন ডিনার করতে গেছি তখন বাড়ির যে মহিলা সমিতি, মহিলা সমিতি রাজি না ওখানে আমরা কাজটা করি। ও আচ্ছা। মানে না কেন ঘাটাচ্ছ, বাড়াবাড়ি যাবে, তখন আমাদের বয়স আরও কম, ওরা কি করবে না করবে। তো যিনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন বাড়ির কর্তা, তিনি বলছেন না ওদেরকে ডেকেছি, ওদেরকে ওদের মতন করতে দাও, ওরা আমাদের থেকে অনেক বেশি এক্সপার্ট এইসব ব্যাপারে, উনি বোঝাচ্ছে বাড়ির লোককে। তো আমরা তখন ওনাকে জিজ্ঞেস করলাম, দেখুন আপনাদের যদি ফ্যামিলির লোকের কোনো আপত্তি থাকে তাহলে আমরা করবো না, কোনো অসুবিধা নেই, আমাদের তো টাকা পাওয়ার আমরা পেয়ে গেছি, করবো কি না করবো আমাদের, এবার তুমি বললে কি সময় দিয়েছে, এবার তোমাদের ডিসিশন, আমি তো আমার টাকা তো রিটার্ন করবো না। কোনো বলছে না না আপনারা করুন। তো এবার যখন যে বাড়ির গৃহকর্তা সে যদি আমাদেরকে রিকোয়েস্ট করে, তখন আমাদের কাছে না করার কোনো অপশান নেই, ঠিক আছে করছে। কারণ তাহলে কে কি দেখেছে একটু তাদের সঙ্গে কথা বল। তখন ওই মিস বাড়িতে গেলাম। তো যেটা হচ্ছিল, কেউ অবয়ব দেখছিল বিভিন্ন জায়গায়, আর এন্টার বাড়ি জুড়ে হন্টিংটা চলছিল। কেউ কোনো জায়গায় কোনো অবয়ব দেখছে, কেউ হয়তো কোনো মানে রিদমিক নকিং পাচ্ছে। রিদমিক নকিং মানে হচ্ছে এমন কোনো নকিং যেটা একটাই রিদমে হবে, 2 বার 3 বার 4 বার। আচ্ছা, মানে করলে 3 বারই নক হয়তো, কি 2 বার করলে 2 বারই হবে। হ্যাঁ, এবং যতবারই নক করবে, ধরো 5 বার নক পড়লো, 5 বারে প্রত্যেকবারই 3 বার করে করে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এরকম রিদমিক নক হয়। তো পিজির অনেকের হয়তো মানে রাত্রিবেলা কেউ ঘুমাচ্ছে, তখন একজন মানে ওই পিজিতেই ছিল অভিজিৎ বলে একজন, তার বক্তব্য হচ্ছে সে হঠাৎ করে একদিন মানে ফিল করেছে তার বুকের ওপরে কেউ চেপে বসে গলাটাকে টিপে ধরছে। এটা ছাড়া বাড়ির বিভিন্ন জায়গায় মানে টেম্পারেচার ড্রপ হওয়ার, হাই হওয়ার এরকম একটা প্রবণতা আছে। একই ঘরের মানে একই ফ্লোরে দুটো রুমে দুটো আলাদা আলাদা টেম্পারেচার মানে ও যেখানটা থাকবে সেখানটাই কোল্ড স্পট তৈরি না করে দিচ্ছে। তা আমি শুনলাম তাহলে সুইসাইড পয়েন্টটা কোনটা, কোথায় করেছে। তো আমাকে বলছে ওই জায়গাটা, এটা একটু পুরোনো বেড, তো 16 জন ছিল, তাহলে তো 16টা বেড থাকার কথা, কি এত কম কেন। তখন বলছে না ওর বেডটা তো সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওই স্পটটা কোথায় ছিল, ওই যে ওই সকার জায়গাটা ঘুমায়, ওটা একটা মুসলিম ছেলে, ও ওটার মধ্যেই রয়েছে। তো তাহলে যে স্পটটাই হয়েছে প্রবলেম, সেই স্পটে তো হন্টিং সব থেকে বেশি। তা আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কি দেখেছো।
বলছে আমি 5 ওয়াক্ত নামাজি, আমি এ সমস্ত বিশ্বাস করি না, আমার সঙ্গে এ সমস্ত হবেও না, যদি থেকেও থাকে আমার সঙ্গে এগুলো হবে না, তাই জন্য আমি কোনোদিন কিছু ফিল করি। আর আমি তাহলে ও ফিল করলে কি করে? বলছি অ্যাকচুয়ালি অভিজিতের সঙ্গে ওই যে সেটা মারা গেছে, তার আমি নাম নিচ্ছি না, যে সুইসাইড করেছে, বলছে অভিজিতের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল আচ্ছা এবং ও ছোটোখাটো ঘটনা ওর সঙ্গে শেয়ার করতো। ও আর অভিজিৎ যখন এই সমস্ত যখন পুজোর পরে যখন বাড়িতে ফেরে, মানে ওই 2016 কথা বলছি, বলছে তারপরে যখন ওই সমস্ত জিনিসগুলো শোনে তখন ও খুব মানে হ্যালুসিনেট করতো জিনিসপত্রগুলোকে নিয়ে। বললাম বাবা এইরকম ব্যাপার? বলছে হ্যাঁ। কারণ ঠিক আছে, কোথায় কি দেখা গেছে একটু যদি ডিটেলে বলা হয়, তাহলে বাথরুমের কর্নারটা দেখিয়ে বলছে ওই জায়গাটা সব থেকে বেশি দেখা যায়, একটা ব্ল্যাক শ্যাডো কিছু মুভ করছে। এবং অন্যান্য ফ্লোরে তারা তাদের বক্তব্য দিয়েছে, এটা মেসের ছেলেদের বক্তব্য। তাহলে ঠিক আছে, আমি 3 তলা থেকে শুরু করবো। ছাদের যা ইচ্ছা কেলেঙ্কারি ওটা তো আমাদের থাকার সময় হয়ে গেছে, সেটা ওরাও বলেছে ছাদের তুলতে পাওয়া যায়, আর তুলতে আওয়াজ তো আর বোঝা যাবে না, তাহলে ওই 3 তলা থেকে শুরু করবো, 3 তলা 2 তলা 1 তলা করে শেষ করে দেবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে 3 তলায় যাই। আর প্রত্যেকটা ফ্লোরে 2টো করে রুম, বড় বড় রুম, 7-10 কি 8-10 এরকম রুম হবে। আর তার পাশে একটা এরিয়া আছে যেটা একদম কমন কিচেন কাম ড্রয়িং রুম বা ডাইনিং প্লেস যেটাই বলেন। আর তার একদম ডানাতে হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে সমান একই জায়গায় ওই ওয়াশরুম। ডিজাইনটা সেম পার্ট। ডিজাইনটা সেম, আর বাঁ দিক থেকে পুরো সিঁড়ি ছাদ পর্যন্ত উঠে গেছে। তো এবার যখন ওখানে ঢুকেছি, ঢুকে আর প্রথম রুমটায় গেছি, গিয়ে দিচ্ছি ওটা প্রথম রুমটা হচ্ছে ওনার সেজো ভাইয়ের রুম, তার পাশের রুমটা সেজো ভাইয়ের রুম, আর তার পাশের রুমটা হচ্ছে ওনার ছোটো ভাইয়ের রুম। তার নিচের ফ্লোরে ছোটো ভাইয়ের রুমে সোজাসুজি হচ্ছে ওনার নিজের রুম, যিনি গৃহকর্তা। তার পাশের রুমটা হচ্ছে ওনার মায়ের রুম। তার নিচের ফ্লোরে ওনার কাকা ফাকারা রয়েছে, কাকাদের রুম। তো সেজো ভাইয়ের রুমে ঢুকেছি প্রথম। সেজো ভাই যেটা ফিল করে সেটা হচ্ছে, সেজো ভাই যখন ঘুমায় তখন সেজো ভাই ফিল করে তার মাথার উপর থেকে কেউ তাকে রোজ দিচ্ছে। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ এটা ফিল করে, তারপর ঘুমিয়ে পড়লো, সব ঠিক আছে। 1-2 দিন হয়েছে কেউ এরকম ফিল হয়েছে, কেউ হয়তো বুকের ওপরে চেপে বসে রয়েছে, ভারী হয়ে গেছে বডি, উঠতে পারছে না। এখন এইটা স্লিপিং প্যারালাইসিস হতে পারে অনেক সময়, যে আমরা এমন একটা মুহূর্তে চলে যাই যখন আমাদের ইচ্ছা তো করে মুভ করার, কিন্তু আমরা পড়ে উঠতে পারি না। এখন সবসময় এটাকে যে ভূত প্রেতের দোহাই দিয়ে দেবো বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলবো, সেটা কিন্তু নাও হতে পারে। প্যারালাইসিস এটা তাহলে মেডিকেল গ্রাউন্ড, মেডিকেল গ্রাউন্ডেও হতে পারে, নট নেসেসারি যে আপনার প্যারানর্মালি হবে। মানে স্লিপ প্যারালাইসিসটা প্যারানর্মাল কোনো কেস না। না। অনেক সময় হয় সেটা হচ্ছে যখন আপনি পজিশনে চলে গেলেন, হ্যাঁ, বা কোনো বডি যখন আপনার উপরে ফোর্স খাটিয়ে কিছু করার চেষ্টা করছে, বা কোনো এন্টিটি, তখন সেক্ষেত্রে ওই স্তম্ভন ক্রিয়ার মতন ওটা কাজ করে। মানে আপনার পুরো বডি ফ্রিজ হয়ে যাবে, আপনি চাইলেও নড়তে পারবেন না। বিশেষ করে যে ধরনের কেসগুলো আপনি দেখবেন যে কোনো এন্টিটি কোনো মহিলার সঙ্গে সহবাসজনিত কারণে লিপ্ত হচ্ছে, সেই সময় তার পুরো বডিটা ফ্রিজ হয়ে যায় ওই পার্টিকুলার মুহূর্তে, ওই এন্টিটিটা ওটা ফ্রিজ করে দেয়। এনটিটির সাথে কোনো মহিলার সহবাস হয়? হ্যাঁ, এটা হয়। সাংঘাতিক। তো এটার মধ্যে ওটা একটা তো সোল, মানে তার তো কোনো মানে ধরুন কোনো অর্গান নেই বা কিছু, যেটা কিভাবে হচ্ছে না, আমি আপনাকে একটা কথা বলি, জিনিসটা তো একটা সোল। আমি একটা কথা বলছি, সোলের আপনি বলছেন কোনো বডি নেই, কিন্তু আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল, সে চাইলেই যে কোনো কিছু করতে পারে। মানে ধরুন কারো রূপ ধরে আসছে, সেটা করছে, সেটা আলাদা ব্যাপার। দরকার নেই, আচ্ছা, ওটা দরকারি। নিজেও ডিরেক্টলি আসতে পারে। বিশেষ করে জিন জিনাত এদের মধ্যে আছে এটা। হ্যাঁ, এবং যেটা হয় সেটা হচ্ছে সোল, দেখুন পজিটিভ সোল মানে যে লোকটা নর্মাল ডেথ হয়েছে, সে কিন্তু এই সমস্ত
বাসনা নিয়ে ঘুরবে না। ঘুরবে না, ঠিক। তার ওই পারের যুগে কি হচ্ছে না হচ্ছে ওই আধ্যাত্মিক আমি ওই ব্যাখ্যায় গেলাম না, তার আবার জন্ম হয়ে যাবে কি নাও হতে পারে, মুক্তি পেয়ে গেল হোয়াটএভার, সে চলে গেল। যেগুলো বেসিক্যালি অপঘাতে মৃত্যু এবং অ্যাক্সিডেন্টাল ডেথ, যাদের পুরো লাইফ সাইকেলটা কমপ্লিট হচ্ছে তার আগেই লাইফটা এন্ড করে এনেছে কোনো কারণে, হয় সে নিজে করেছে না হলে অন্য কেউ ওয়াই দিয়েছে, শুধুমাত্র সেই রেস্টলেস সোলগুলি এই ধরনের কাজগুলো করেন। তো এবার আমরা গেলাম, তো দেখছি ওই রুমের টেম্পারেচার বেশ খানিকটা ডাউন। এবার যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম সেটা হচ্ছে ঢোকার পরে আমরা বলে দিয়েছিলাম পাওয়ার কাট করে দেবো, আগে আমরা ওয়াল টু ওয়াল রিডিং নেব। আচ্ছা। K2 মিটার অন করেছে, রিডিং পেয়েছি। K2 মিটার যখন অন করেছে রিডিং পেয়েছি তখন আমরা বললাম ঠিক আছে, তো 10-12 সেকেন্ডের মতন একটা রিডিং আসছে। তো আমাদের এক্সটার্নাল থার্মোমিটার ছিল, তো ওটা দিয়ে আমরা রুম টেম্পারেচারটা সেন্স করার চেষ্টা করলাম, ডিটেক্ট করার যে রুম টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কত আসছে। তখন দেখলাম ওই মোটামুটি অ্যারাউন্ড 28-30 এরকম ফ্লাকচুয়েট করছে এর মধ্যে। তখন 28-30 গরমকালে এমন কিছু বেশি টেম্পারেচার না, যথেষ্ট ডাউনই বলা যায় ওটাকে। মানে এটা নর্মাল একটা অ্যাকোরিয়ামের ওয়াটার টেম্পারেচার 28। তো আমি বললাম ঠিক আছে এটাকে দেখো, পাশের রুমটায় ঢুকি। পাশের রুমটা না ছোটো ভাইয়ের রুম। ছোটো ভাইয়ের রুমে যখন ঢুকেছি তখন ওটা 4 ডিগ্রি ডাউন, মানে এটা 28 হলো ওটা 24। এসি চলছে না। ভাবলাম ঠিক আছে, তখন একটা বাথরুমটা দেখি। বাথরুমটা যখন দেখছি, বাথরুমে ওই 24 কমন প্যাসেজ বাথরুম করিডোর এগুলো সব কমনে, ওই ছোটো ভাইয়ের রুমে যা টেম্পারেচার সেম টেম্পারেচার, খালি ওই একটাই ঘর একটু বেশি। বাথরুমে যখন গেছি, বাথরুমে দেখছি K2 মিটার ফুল ব্লিঙ্ক করছে। তখন সন্দেহ হয়েছে, তখন আমি বলছি তাহলে ইএমএফটাকেও এখানে অ্যাক্টিভ করবো। ইএমএফ অ্যাক্টিভ করেছি, ইএমএফও দেখছি লিঙ্ক ধরছে। আমি বেশি কথা বাড়াইনি, আর অসুস্থ আমরা 5 জন ছাড়াও আমরা ফিল করছি আমাদের সঙ্গে কোনো একটা এন্টিটি সঙ্গে যাচ্ছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না, সবাই ফিল করছে। কিন্তু এটা কারণ হয় না যে আপনি ছাড়াও আপনার সঙ্গে যদি অন্য কেউ হাঁটে আপনি ওটা রেগুলার অ্যাডভারেন্স কাজ করে একদম। আমরা ওটাকে ফিল করছি। তো ফিল করলেও কী হবে, কিছু বলার নেই। আমি ঠিক আছে ছেড়ে দাও। তো এরপর ওখান থেকে বেরিয়েছি, সিঁড়ি থেকে নামছি তখনই একই ফিল, আর ওই রকমই ঠান্ডা, পুরো মনে হচ্ছে যেন বাড়িটা সেন্ট্রালে এসি হয়ে গেছে। 3তলা থেকে নেমে 2তলায় গেছি। 2তলায় গিয়ে দেখছি যে আমি ওনাকে বাড়ির মালিককে জিজ্ঞেস করেছি কিন্তু যে ওখানে এত ঠান্ডা কেন, বলছে জানি না, এই রুমটা এরকমই থাকে। তখনও বলছে না যে ছেলেটা বেঁচে থাকাকালীন ওনার ছোটো ভাইয়ের সঙ্গে এখন ভালো সম্পর্ক ছিল, এবং ও দিনে যতক্ষণ না পড়াশোনা করতো ম্যাক্সিমাম টাইমটা ও ওই ছোটো ভাইয়ের রুমে গিয়ে বসে থাকতো। লিঙ্ক তো কথাবার্তা বললাম, বলে টলে আমরা ঠিক আছে এবার নিচের ফ্লোরটায় যাবো, 2তলায় যাবো। এবার 3তলা থেকে নেমেছি 2তলায় ঢুকবো। 2তলায় যেরকম বললাম, একতলা মায়ের ঘর, একতলা নিজের ঘর। তো 5 ফুট পর্যন্ত আমরা রিডিং পাচ্ছি, মানে ফ্লোর লেভেল থেকে 5 ফুটের ওপরে কোনো রিডিং নেই। মানে K2 মিটার ইএমএফ কম্পাস সব যা রিডিং নিচ্ছে 5 ফুট পর্যন্ত। একমাত্র ওই ওপরের টয়লেটে আমরা একটা ম্যাসিভ রিডিং পেয়েছি। তাহলে ঠিক আছে, পাশের ঘরটা এলো, আমরা ঢুকিং বলে দিয়েছিলাম যে আপনাদের রুম খালি করে দিতে হবে, চোরানোর রুমগুলো খালি করে দিয়েছে। পিজির যেটা সমস্যা হচ্ছে, পিজির রুমটা কারণ ওখানে দেখুন 15 জন রয়েছে। 15 জন একটা রুমে থাকা মানে ওই রুমে তাদের জামা কাপড় থেকে আরম্ভ করে তাদের টাকা পয়সা পেপারস্ত্র ঘড়ি টড়ি সব ওখানে। তো ন্যাচারালি আমার তো আউটসাইডার 5 জন, দুম করে কেউ রুমটা ছাড়তে একটু ইতস্তত করে যে হতেই পারে আমরা একটা কিছু ভুলভাল করতে পারি না, মানে হিউম্যান সাইকোলজি, পজিটিভটা রাখে নেগেটিভটা লোকে ভাব। তো ওনাদের ওটাই মনে হচ্ছে, তো নিজেদের মধ্যে বলা বলি করছে। তখন ল্যান্ড ওনার ওনাদেরকে বললেন না, ওনাদেরকে আমি ডেকেছি, আমি ওনাদেরকে খুব ভালোভাবে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ছেড়ে দিও কিছুক্ষণ। আমি বললাম দেখুন, হয় আপনারা বাড়ির বাইরেও ওয়েট করতে পারেন, আদারওয়াইজ আপনারা ওনাদের ফ্লোরে চলে যান, ওখানে গিয়ে ওয়েট করুন, এখানে কেউ থাকবেন না। তো
তো এটাকে বলে দিয়েছি আমরা যখন আসবো তখন আমাদেরকে ভ্যাকেন্ট ছেড়ে দিতে হবে, এবং প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকেও আমরা তাই বলে দিয়েছি যে আপনাদেরকে কিন্তু ভ্যাকেন্ট ছেড়ে দিতে হবে। জেনারেলি ওনারা তখন কথাটা শুনেছে। তো এবার ওনার ঘরটায় গেলাম, যে ওরকম পাসপোর্ট পর্যন্ত রিডিং পেলাম, কি করব। এবার আমরা ঢুকেছি, আর এইগুলোর বাইরে কিছু পাচ্ছি না। আর K2 বা EMF দিয়ে যে কমিউনিকেশন করব, সেই মানে স্ট্যান্ডে আমরা তখন গিয়ে পৌঁছাতে পারছি না। যে কমিউনিকেশনটা করবো, একটা জোরালো কিছু প্রমাণ আসতে হবে তো। যেমন বলা তেমন কাজ। এবার আমরা ওনার মায়ের ঘরে যাব, দেখছি ওনার মা খাটে শুয়ে রয়েছেন, বয়স্ক মহিলা। এবার ওনাকে তো বলতে পারি না, এবার ঘরটা ভেতর থেকেও বন্ধ করা, ঘরটা জাস্ট ভেজানো। তো এবার আমাদেরই একজন অরুণ বলেছে ওই গেটটাকে খুলেছে। আর আপনার রুমটা ধরুন কিরকম, আপনার এই যে রুমটা, বাঁদিকে বেড, ডান দিকে একটা আপনার আছে ওই শোকেস, না শোকেস টাইপের, আর বেডের পাশে একটা ছোট্ট টেবিল টাইপের আছে, ওটার মধ্যে একটা ল্যান্ডফোন আছে। আর ওনার ওই রাত্রিবেলা শুয়ে যদি জল ফল খায়, জল ঢাকা গ্লাস আছে না, গ্লাসের মধ্যে জল রয়েছে। মানে গেটটা খুললোই আমরা প্রথম যে শকটা খেলাম সেটা হচ্ছে আমরা পরিষ্কার দেখলাম একটা ব্ল্যাক শ্যাডোই ফিগার আলমারির পাশ থেকে বেরিয়ে ওয়ালে গিয়ে মিলিয়ে গেল। এটা কিন্তু কোনো শ্যাডো না, মানে আমাদের তো শ্যাডো নয়ই, এন্টায়ার বিল্ডিংয়ের লাইট অফ। আমরা আগেই পাওয়ার কাট করে দিচ্ছি, যত রিডিং নেবো, ওয়াল টু ওয়াল রিডিং নেবো বলে। যখন এইটা দেখেছি না, আমরা একটু দাঁড়িয়ে গেছি পিছু। কি দেখলাম, ওই জিনিসটা পরিষ্কার দেখতে পাবে। আর হাতে তো টর্চ আছে। তো ঠিক দেখলাম জিনিসটা, চল তো যাবো। এবার K2 EMF দুটোকেই নিয়ে ঢুকেছি যখন আলমারির কাছে গিয়ে যখন মারছি, তখন দেখছি হাই ফ্রিকোয়েন্সি, হাই মানে খুব হাই ফ্রিকোয়েন্সি। আমার বন্ধু বলে পুরোনো দিনের আলমারি তো, এগুলো আয়রন শিটের তৈরি, অনেক সময় হয় পুরোনো দিনের থাকতে ম্যাগনেটাইজ হয়ে যায়। ওটাই বলতো, সেই ম্যাগনেটাইজের ক্ষেত্রে হয়তো কোনো কারণে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ফ্ল্যাকচুয়েট করছে বা সেন্স করছে, ওটাই ইংগেজেড ফেদ হচ্ছে। আমার না তবুও কিছুটা ডাউট হচ্ছে যে তাহলে যদিও সেটাই হয়, ম্যাগনেটাইজই যদি হয়ে যায়, তাহলে তো এন্টার আলমারিটা হবে 5 ফিট পর্যন্ত, এখানে ফ্রিকোয়েন্সিটা তো হাই। আর ঠিক ওই জায়গা থেকেই আমি বেরিয়ে মুভ করে যেতে দেখেছি, ওয়ালে মিলিয়ে যেতে দেখেছি। তো ঠিক আছে, মানে আপনারা 5 ফিটের ওপর দিয়ে কোনো রিডিং পাচ্ছি না, স্টোন লেভেলে 5 ফিট পর্যন্ত রিডিংটা পাচ্ছে। তো এবার আমার ঠিক আছে, চলো দেখি এই ফ্লোরের টয়লেটটা দেখি, ওয়াশরুমটা দেখলাম নর্মাল। আমার ঠিক আছে, চলো এবার গ্রাউন্ড ফ্লোরটা দেখি। গ্রাউন্ড ফ্লোরটায় যখন ঢুকলাম, ওনাদেরকে আমি বললাম আপনারা এবার চলে যায়, ওপরের ফ্লোরে চলে যায়। তো ওনারা 15 জন সব উঠে ওপরের ফ্লোরে বেরিয়ে গেল। গ্রাউন্ড ফ্লোরের ডিটেকশন পেলাম, কমিউনিকেশন করার মতো না হলেও ডিটেকশন কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পেয়েছে। এবার যেটা সমস্যা হলো যে গ্রাউন্ড ফ্লোর থেকে, যেহেতু গ্রাউন্ড ফ্লোরের ওই দুটো রুমকে জয়েন করে পুরো মেসটা বানানো, যার জন্য ওই একটা রুম, আর ওরা ওখানেই খাওয়া দাওয়া করে। মানে যেহেতু 15-16 জনের ক্যাপাসিটি, তাই জন্য পুরোটা ঢালো একটা ফ্লোর, আর খালি ওদের একটা কমন টয়লেট আছে, ওই টয়লেটটা 15-16 জন ইউজ করে। তাহলে একটু টয়লেটটাই যাবো। টয়লেটটায় গেছে, অন্নপ্রাশনের ভাত উঠে আসা মতন জোগাড়, এত বিচ্ছিরি গন্ধ, নাক ফাঁক ধরে দাঁড়াতে পারছি। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কি এখানে বাথরুমে জল দেন না? বলছে না দিই তো, জলের একটু সমস্যা, যেহেতু জলটা দেওয়া হয়েছে, এত গন্ধ কেন? আর মানে আমাদের EMF, মানে সে মনে হচ্ছে অ্যানালগ মিটারের যে কাঁটাটা আছে ওটা বেরিয়ে চলে যাবে, ওটা প্রায় বেরিয়ে চলে যাবে। আর মানে K2 ফুল জ্বলছে, ওটা ফুল জ্বলছে, EMFও ফুল মানে রিডিং দিচ্ছে। আর K2 যেরকম সাইলেন্টলি কাজ করে, EMF মিটার পার্টিকুলার, যেটা অনেকে ঘোষ মিটার বলে যাতে,
সেটা সমস্যাটা হচ্ছে সেটা আবার সঙ্গে একটা স্পিকার আছে, এবং কি হয় আপনি একটা লাইটে দেখছেন আর একটা স্পিকার আপনাকে হাই অ্যালার্ট দিয়ে অ্যালার্ম দিচ্ছে, বাজার দিচ্ছে, হ্যাঁ ওটা দেখো সেন্সটা আরো মারাত্মক, মারাত্মক। ওটা আপনার সেন্সেশন লেভেলটাকে আরো হাই করে দেবে। প্রচুর হচ্ছে। এটাকে ইএমএফটাকে বন্ধ কর, শুধু কেটুটারা রেখে আমি দরজাটাকে বন্ধ করেছি, বন্ধ করে জাস্ট ঘুরেছি, হাতে ডিক্টাফোন কিন্তু চলছে, এই ডিক্টাফোন বলছে আপনার ক্যামেরা চলছে, জাস্ট দরজাটা ক্লোজ করলাম, নক নক, বাথরুমের ভেতর থেকে সাউন্ড আসছে, আমরা কিন্তু স্টিল দাঁড়িয়েও। বাবা গায়ের লোম খারাপ হয়ে আমি বলছি যাচ্ছে। আমার সেই দৃশ্যগুলো আমার মনে, তো পুরো নক নক, যে সেকেন্ড টাইম যে হয়েছে, আমার কে রে, কে ভেতরে, আবার নক নক, কে ভেতরে, কি না, আবার এই যে নক নক, এফল তো দরজাটা। আমি ক্যামেরাটাকে ধরে রেখেছি, নাইট ভিশন ক্যামেরা বাড়া, তখন নাইট ভিশনে কিচ্ছু ধরা পড়লো না, বললাম ভেতরে কেউ নেই, বিচ্ছিরি গন্ধ। তখন তো আর কিছু বলার নেই কাউকে, এবার তো নিজেরা সেন্স করছি, কারণ এরা মিথ্যা কথা বলে। আমরা ঠিক আছে দরজাটা বন্ধ কর, বুঝে গেছি এখানে আছে। তা আমি তখন খালি আমরা একটা মানে বেসিক আমাদের যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন যারা করি তাদেরকে প্রথমে একটা জিনিস শিখিয়ে দেওয়া হয় যে কোনো সোলকে রেসপেক্ট করো, ডিসরেসপেক্ট করো না, কারণ সে আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। বুঝতে পারো না পারো, তুমি ফিল করো না করো, একটা মিনিমাম রেসপেক্ট তো তোমাকে দিয়ে যেতে হবে। না দিলে সে খোঁচে গেলে সে যে আমার কি করবে সেটা তো আমি জানি না। তো যথারীতি আমি বললাম যে দেখুন আমি অনেক দূর থেকে এসেছি, আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আমাদের কোনো ইন্টেনশন নেই আপনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার, আপনার জায়গা আপনি থাকতে পারেন, আমাদের ক্ষমতাও নেই আপনাকে তাড়িয়ে দেবো, আপনিও ভগবানের সৃষ্টি, আমিও ভগবানের সৃষ্টি, আমাদের কোনো রকম ক্ষতি করবেন পারলে আপনার স্বরূপটা প্রকাশ্য। তো বলে আমার তখন একটা বন্ধু বললো তাহলে এই জায়গাটা যা দেখছি এটা তো কনফার্ম জিনিস, তাহলে এখানে পাউডার ছড়াই, আলাম ছড়া, পাউডার হোয়াইট পাউডারকে না এরকম ক্যানভাসের মতো স্প্রেড করে 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 ছড়িয়ে দিতে হয়। আচ্ছা 6 ফিট পর্যন্ত আমরা কভার করে ওটাকে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে ওই 6 ফিটের মধ্যে থেকে কেউ যদি হেঁটে যায় তাহলে তার ফুটপ্রিন্ট ওখানে পড়বে। আর যেহেতু ওদেরকে আমরা আগেই বারণ করে দিয়েছি যে আমরা যতক্ষণ না বলবো ততক্ষণ এই ফ্লোরে কেউ আসবে না, কেউ ইউজ করবে না, কার জন্য কেউ নেই, কেউ নেই। ওখানে দেওয়া আলাম, ঠিক আছে চলার কথা বাড়িয়ে লাভ নেই, বেরিয়ে যায়। আমরা কিন্তু তখনও কিছু জানি না যে সাউন্ডেও আমাদের রেকর্ডিং হচ্ছে, আমরা কিন্তু কানে কিছু শুনিনি। তো পরবর্তীকালে যখন আমরা ক্যামেরায় মানে ওই ভিডিওটা যখন ডাম্পিংয়ের জন্য আমার তখন ম্যাকের সেট আপ ছিল আমার একটা বন্ধু, তো আমরা যা কিছু রেকর্ডিং করতাম ও ম্যাকেই রেন্ডারিংয়ের জন্য ফেলতাম, এডিটিংয়ের জন্য ম্যাকেই খেলতাম। যখন অডিও লাইনটাকে যখন হাই করে শুনছি তখন দেখছি ওই পার্টিকুলার মুভমেন্টে এরকম তাচ্ছিল্য করে একটা হাসি দেয় না, সেরকম একটা হাসির শব্দ, সে কি 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 কেন হেসেটা বেরিয়ে গেল, পার্টি মিলিয়ে গেল কিছুর মধ্যে, তাচ্ছিল্য করে হাসি, মানে আপনাদের জাস্ট মানে সে পাত্তাই দিচ্ছে না, ঠিক আছে লাগে যে আমি হিরো। হ্যাঁ ভয় পেলি তো, এরকম একটা ব্যাপার। তাহলে তো পরে আমরা জানতে পেরেছি, ওখানে তো কিছু বুঝতে পারিনি, তারপর আমরা ঠিক করে কমিউনিকেশন করবো, যখন এতটা শিওর হয়ে গেছি এবার কমিউনিকেশন করাই যায়। আচ্ছা কমিউনিকেশন করার যন্ত্রটা কি ওই অনেকটা কনজিউরিং এ যেরকম দেখানো হয়েছিল ওরকম, মানে ওটা যদিও অনেক সাল আগেকার, অ্যাকচুয়ালি মানে ওই সময় ওই টাইম পিরিয়ড তখন ইউজ যেটা হতো মেনলি সেটার নাম ছিল ইভিপি, এভিপি। হ্যাঁ হ্যাঁ ইলেকট্রনিক ভয়েস ফিনোমেন। এটা কিন্তু কোনো যন্ত্র বা গেজেটস নয়, পরবর্তীকালে টেম্প রেকর্ডারের মতো অনেকটা দেখতে। না এটাকে অনেকে অনেক রকমভাবে বানিয়েছে, কিন্তু মেনলি যেটা এটা আমাদের সময় যেটা ছিল এখনও আছে, এটাকে আপনি ইন্টারনেটে পাবেন, এটা হচ্ছে একটা পেড অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ফ্রি নয়। আচ্ছা আচ্ছা ওই বছরে আপনার 4,000 টাকা মতন রেন্টাল পড়ে, আচ্ছা আচ্ছা মানে রেন্টে নিতে পারে। রেন্টে নিতে হয়, এটা 1 বছর পরে লাইসেন্স দেবে। তো এটা মেনলি আইফোনের জন্যই ছিল, পরবর্তীকালে এটা অ্যান্ড্রয়েড ভার্সনও লঞ্চ করেছে, কিন্তু দুটোই পেড। এটা যেটা হয় এটা একটা পার্টিকুলার রেডিও ফ্রিকোয়েন্সিতে ও 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের গ্যাপে গ্যাপে বিভিন্ন রকম অ্যালফাবেটসগুলোকে থ্রো করতে থাকে। এটাকে বলা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা।
এটাতে আপনি যে আনসারটা যেটা পাবেন, ওই যে ওয়েভ লেন্থে যে অ্যালফাবেটগুলোকে থ্রো করছে, সেটা ওয়েভ লেন্থের যারা আছে তারা ওটাকে ক্যাচ করে সেটা আবার রিটার্ন রিপ্লাই করে। এবং সেটা কিন্তু আপনি ক্লিয়ার পাবেন না, মানে যেরকম আপনি স্টিরিওফোনিক সাউন্ড শুনে অভ্যস্ত গান পান, এরকম ক্লিয়ার আসে না, এটা বেঁকে 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 আসে। ওটাকে পরবর্তীকালে অডিও ইকুয়ালাইজারে ফেলে ইকুয়ালাইজ করে ওটাকে আপনার ডেন্সিটিটাকে হাই লো করে ফিল্টার চাপিয়ে তারপরে শুনতে হয়, তবে ওটা ক্লিয়ার মানে বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি বলতে চলছে, হ্যাঁ বলেছে কি না বলেছে কি নাম বলেছে কিছু বলেছে। তো এবার আমরা ঠিক করলাম যে আমরা প্রথমে একটা যেটা করব সেটা হচ্ছে একটা বেলুন এক্সপেরিমেন্ট করব। বেলুন এক্সপেরিমেন্ট হচ্ছে ধরুন আপনার এই রুম, এর মধ্যে এসিও চলবে না, ফ্যানও চলবে না, মানে কোনো এক্সটার্নাল ফোর্স এখানে কাজ করবে না। একটা ওলন যেরকম হয় না, ওলনের মতন বেলুনটাকে ফুলিয়ে কিছু সময় বেঁধে স্ক্রিন ঝুলিয়ে দেওয়া হয়, আর তার নিচে এমন জায়গায় একটা মোমবাতিকে জ্বালিয়ে রাখা হয় যে মোমবাতিটা শিখাটা বেলুনটাকে টাচ করতে পারবে না, মানে হিটে যাতে বেলুনটা ফেটে না। তাহলে কি হলো, যে ঘরে আপনার কোনো এয়ার প্রেজেন্স নেই সেখানে মোমবাতি শিখা নড়বে না, স্ট্রেট চলবে। এইবার আমরা ওকে প্রভোক করি যে সেই এক্সটার্নাল ফোর্সটাকে অ্যাপ্লাই করে মোমবাতির শিখা এবং বেলুনটাকে নাড়িয়ে দেখা, মানে তার প্রুফ, তার এক্সিস্টেন্সটা প্রমাণ করে। প্রমাণ করার জন্য। তো এটা আমি যখন ওখানে গিয়ে করি সেটা আমি সাকসেসফুল আচ্ছা, এই পাউডার ছড়ানোটা কি হলো? মানে পাউডারটা এটা লাস্টে বলবো, আচ্ছা, ওটা নিচে আমরা তো নামিনি, ওটা ছড়িয়ে দিয়ে আমরা উপরে উঠে গেলাম। ওপরে উঠে গেছে। আচ্ছা আচ্ছা। এইবার এইটা করেছি হচ্ছে ওনার ওই মেজো ভাইয়ের ঘরে। আচ্ছা। মেজো ভাইয়ের ঘরে এটা করতে যখন আমরা 2-3 বার কমেন্ট করি, দপ করে মোমবাতিটা নিভে গেল ওটা, আর বেলুনটা এমন নড়ে উঠলো যেন কেউ ইচ্ছাকৃত ওটাকে হাত দিয়ে ঠেলেছে। তো তখন আমরা প্রমাণ পেয়ে গেলাম, বললাম ঠিক আছে এবার কমিউনিকেশন করব, তুমি তোমরা একটা কাজ করো, ল্যান্ডলর্ডকে ডাকো, প্রশ্ন উনি করবেন, আমাদের প্রেজেন্সে করবেন। ছোটো ভাইয়ের ঘরটায় যেহেতু টেম্পারেচার খুব ডাউন দেখেছিলাম, আমরা ঠিক করি ওখানটায় বসে করবো। ওখানটা ছোটো ভাই আবার একটু ওই মানে একটু ডান পিঠে বসে আর কি। আর যিনি ল্যান্ড ওনার মানে গৃহকর্তা যিনি, তিনি আবার একটু ভীতু। তো বলছে, হ্যাঁ। তো তিনি না ঠিক তাকে যখন অফারটা করেছে যে আপনি আসুন কমিউনিকেশনটা করুন, তিনি করতে চাইছেন না, এমন একটা ইতস্তত করছে, মানে নাও বলছে না, আবার যে করার খুব ইচ্ছা আছে সেটাও বলছে না, যেহেতু অত কিছু আমরা পেয়ে গেছি। তা আমি ওনাকে বললাম দেখুন ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি করুন। তো ও তখন বলছে তাহলে আমি আমার ছোটো ভাইকে রাখতে পারি? বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমরা এখানে 5 জন আছি, আপনার ছোটো ভাইকে নিলে নিন না, কোনো অসুবিধা নেই। তো ছোটো ভাই বলছে চলো কিছু হবে না, আমি যাবে বুঝে নেবো। ও ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড। হ্যাঁ ঠিক আছে চলে এসো, এত কিছু তো আমরাও দেখলাম, তুমিও কিছু দেখো, চাক্ষুষ করো। নিয়ে ঢুকিয়েছি তো, যে ঘরটা ঢুকেছি ছোটো ভাইয়ের ঘরটা, আমরা ওই ঘরেই করবো বলছে ঠিক আছে। ঢুকেছি, এবার আমরা 5 জন বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, আর আমি খাটের ওপরে, পাশে টুল ফুলকে সব সাজানো, তা অরুণ আমার ডান দিকে, আর বাকি 3 জন আমার বাঁ দিকে, একজন ক্যামেরা ধরে কর্নারে দাঁড়িয়ে রয়েছে এরকম। আর ঠিক আমার খাটের সামনে 2টো চেয়ারে ওনারা 2 ভাই বসে আছে, আর যেহেতু ওনাদের মুখের সামনে সাজানো, আমি এরকম ফেস টু ফেস দেখছি। না আমি বললাম আপনি কমিউনিকেশন করুন। বলছে আমি কি জিজ্ঞেস করবো? আপনার যা ইচ্ছা আপনি জিজ্ঞেস করুন, উত্তর তো পাবেন আপনি, ইভিপিটা অন করে রেখে দিয়েছি। এবার ইভিপিতে কি হয়, অনেক সময় যে ধরুন জানে, সেই জানা প্রশ্ন করলে না তার উত্তরটাকে প্রপার পাওয়া যায় এবং বোঝা যায়, কিন্তু ধরুন এমন যেহেতু ওটা ইনকমপ্লিট ওয়েতে আসে, তো আনসারটা প্রপার ফরমেশনে থাকে না, তো যে জানে সে গ্যাস করতে পারবে, যে জানে না সে তো দুম করে মানে কি ওয়ার্ডটা বলেছো ওটা বুঝতে পারবেন। যেটা হয়, আপনি ইংলিশে খুব ফ্লুয়েন্ট হলে আপনি যে অ্যাকসেন্টে কথা বলবেন, যে লন সাইন, সে তো তার অ্যাকসেন্ট সেম হবে না, তার জন্য বুঝতে অসুবিধা হয়। সেম জিনিস হতেও পারে। তুমি প্রথম কোশ্চেন করলে যে অন্য ঘরের থেকে এই ঘরটা বেশি ঠান্ডা, এখানে কি তুমি কেউ আছে আমরা ছাড়া? তো আমি তখন ওনার পাশ থেকে রিপিট করলাম, যদি আমরা বার দিয়ে যেও থাকে তাহলে ইএমএফে কাঁটাটাকে একবার নাড়ানো হোক, লড়ল ভদ্রলোকের সামনে, আমরা যদি কিচ্ছু ধরে দিই, কনফার্ম হলে বাঁচে। দ্বিতীয় প্রশ্ন উনি করলেন যে
এটা কি সে যে এই বাড়িতে মারা গেছে? মানে কনফার্ম কর। আমি তখন আবার 5 থেকে রিপিট করলাম, যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে ইএমএফ এর কাটা একবার দাঁড়াবেন, তাহলে না বলবেন। ওইদিকে তো ইবিভি কমপ্লিট, মানে ও ওয়ার্ক শো করেই যাচ্ছে ওর মতন, ইবিভি কোনো মতন চলছে, সেটাতেও ইয়েস হলো আনসার, একবার কাটা নড়লো। এবার উনি কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছেন যে তাহলে কি আমি যাকে ভাবছি সে যে আগে এই বাড়িতে থাকতো? তখন আমি আবার বলেছি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে একবার লাগাবে, সেম ইয়েস এলো আনসার। এইবার ভদ্রলোক কিছু প্রশ্ন করে না, একটু থমকে গেছে। মানে বুঝতেই পারছে যে উঠছে তো, ভয় পেয়ে যাচ্ছে। আমি ভদ্রলোককে বললাম আপনি নামটা জিজ্ঞেস করুন, যে তোমার নামটা বলো। এবার তো আর ইএমএফ এ কোনো হবে না, এবার ইবিপিতে ডাইরেক্ট আসো, আচ্ছা, নামটা বলার জন্য নামটা বল। মানে ইয়েস নো তো হবে না, ওরকম নামটা বলতে হবে। আমরা নামটা জানিও না যে মারা গেছে, মানে আপনাকে বলেনি তার কি না? বলিনি। আচ্ছা আচ্ছা। তো যেই উনি জিজ্ঞেস করেছে না, মানে বলে না ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের ঠোঁটের ডগায় উত্তরটা বসেছিল, সেই বলেছে আর ইভিতে বলেছে। আমাদের কানে লাগার আগে উনি শুনে জাস্ট চড়াক করে ওটা দাঁড়িয়ে পড়েছে, উনি আর ওরা ভাই দুজনে। বাপরে, বলছে আর কিছু করার দরকার নেই, তাই ভয় পেয়ে গেছে। নাম বলে দিয়েছে। এই আমার এবার আসিস, এবার আমি ওনাকে, আমি সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরেছি, আপনি একটু বসুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি, আপনি বসুন, আমরা দেখছি কি করা যায়, এইভাবে যাবেন না, প্রবলেম হতে পারে। তো উনি একটু ইতস্তত করে বসলেন, উনি আর ওনার ভাই বসলেন, পুরো মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, দেখার মতন ফিন ছিল ওটা। তো এগুলো যখন হলো তো আমি বললাম ঠিক আছে, আমাকে আরো স্ট্রং একটা প্রমাণ দিতে হবে। তো কি প্রমাণ নেব? এক হচ্ছে আপনি এখানে আছেন, আপনার অস্তিত্ব আপনি প্রমাণ দিন। আমি তো খাটের ওপরে বসে, এবার যতই সেই ছোবরার জাজি মুখার যাই হোক, আপনি যেখানে বসবেন এই প্রেস হবে তো, আমরা সবাই দেখছি ঠিক আমি এরকম জায়গায় বসে এইরকম জায়গায় পুরো বিছানাটা এরকম ছিল। বেড়ে গেল। আর ওই 15 দিনের কিছু খাট থাকে না যেগুলো ক্যাচ ক্যাচ করে আওয়াজ করে একটা আওয়াজ হয়, আমরা কিন্তু কেউ নড়ছি না, বসে রয়েছি। আমি খাটের ওপর আর গেজেটগুলো সব সাজাচ্ছি, গেজেটগুলো পেছন নিতে জায়গাটা এরকম প্রেস হয়ে গেল। বাপরে, আমার তখন আমি ভাবছি ছেলেটা আমার কেঁদে মানে আপনার সামনে ঠিক আছে। বাপ, ওরা তো মানে ওদের আরো আটাটা হয়ে যাওয়া। দেওয়ার মতো অবস্থা। আমি খালি বলছি আপনারা চুপচাপ থাকুন। ওনারা, আমি একটা জিনিস বুঝেছি এতক্ষণে যখন এ ক্ষতি হার্ম করেনি, তার মানে হার্ম করার মোটিভ নেই, বেশি খুঁচালে যে কি করবে সেটাও আমি জানি না। তা আমি বললাম ঠিক আছে একটু বসুন, দেখছি। তা আমি তখনই প্রভোগ করছি এন্টিটিটাকে বসে, আর এটা আমাকে অনেকেই বলে আমি খুব প্রভোগ বেশি করি। তো অ্যাকচুয়ালি কি হয়, এই ধরনের এন্টিটিগুলো না একটু প্রভোকেশন না করলে এরা প্রপার মানে কমিউনিকেশনে আসে না। আসে না। মানে খুব জেদি এই টাইপের, ইগোইস্টিক। হ্যাঁ, তো এবার মানে আপনি ভাবুন একটা যে নিজেকে নিজে শেষ করে দিয়েছে, তার মানে কতটা তার বলতে ইগো ছিল, যেটার জন্য তার জীবনটাই শেষ করে দিয়েছে। তো মরে যাওয়ার পরে তার কাছে তার হারানোর কিছু নেই, ইগোটাকে ধরে রাখতে। মানে তখন ওই ব্যাপারটা খুব সেই মজার মতো, মানে ভয় দেখাবো এরকম একটা ব্যাপার। আমার তো যাওয়ার যাওয়া হয়ে গেছে, এবার আমি লোকের মজা নেবো এরকম একটা ব্যাপার। তো এবার এই সমস্ত করেছে। আমি বললাম দেখুন আরো স্ট্রং প্রমাণ লাগবে, আপনি কাউকে ছুঁয়ে দেখা, আমাদের এখান থেকে কাউকে একজনকে স্পর্শ করে দেখা। আমি বলেছি কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ করে আমারই টিমের একজন বলছে, আমি তার নাম নিচ্ছি না, ও বাবা ও বলে উঠেছে। কি হলো? আমরা সবাই চমকে গেছি, একটা তো ওই সিন। কি হলো? লাইট মার হাত জ্বলে যাচ্ছে, না কি হলো? লাইট মেরেছি, লাইটটা ঘুরিয়েছে হাতের দিকে, ঠিক এইরকম জায়গায় না আঁচড়ের দাগ, ও রীতিমতন জ্বালা করছে।
আর শুদ্ধ আচ্ছা দেখবেন স্কিনের মধ্যে যখন কোনো স্ক্র্যাচ হয় দেখবেন স্পট 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 বিন্দু 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 রক্তের ফুটফুট ওর হাতের মধ্যে এরকম 3টে স্ক্র্যাচ মার্ক ওরকম ফটফট ফটফট, মানে শুদ্ধ কেউ আঁচড়টা মেরেছে। ওইটা দেখার পরে আলাম দেখুন আর আপনাকে এর থেকে বেশি কিছু প্রমাণ দিতে পারছি না, আমরা ইমিডিয়েটলি বেরোবো। এইবার আপনি যদি মনে করেন আপনি অন্য কাউকে দিয়ে করাবেন আপনি করিয়ে দিতে পারে, আর আপনার যদি মনে হয় আপনি আমাদের থেকে হেল্প পাবেন তাকে যোগাযোগ করবেন, আমরা বলে দেবো। এবার আমরা যখন সিঁড়ি থেকে উঠছি ছাদের ঘরে যাব, আমরা দরজা খুলতে পারছি না, এদিকে ওই পার থেকে কোনো লক করা নেই। তো ওনাকে বলছি, ল্যান্ডলর্ডকে বলছি, ল্যান্ডলর্ডের ভাইকে বলছে ওনারা আসবে, ওনার সিঁড়ির নিচ থেকেই বলে যাচ্ছে না। আমরা 5জন ছেলে হাতে টর্চ ফর্চ নিয়ে গেছি, আমরা এরকম লাইন দিয়ে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমরা গেট খুলে ঢুকতে পারছি না, পুরো মনে হচ্ছে গেটকে লক করে রেখেছে, চেপে ধরে রেখে দিয়েছে। এই রে, ওনাকে ডাকছি, বলছে না না এরকম হবে না, কিছু তো পড়েছে, জ্যাম ট্যাম হয়ে গেছে, দেখুন দেখুন একটু ঠেলা বানানো। মানে ওনারা এতটাই ভয় পেয়েছে না, আসতে চাইছে না কিছুতে। এবার আমরা ওই জায়গায় বসে ওই 5টা ছেলে, তখন আমাদের ওই বয়স, আমরা দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের মধ্যে একজন একটু ওই হাট্টা কাট্টা ছিল, ওকে বললাম এই একটা ট্রেনে লাথি মারতো দরজায়, ওরা মারতে যাবে না দরজাটা, কিরকম ভাবুন আপনি দরজায় লাথি মারছেন, যে দরজাটা এতক্ষণ ধরে ধাক্কি করে 5-7 মিনিট ধরে আপনি খুলতে পারিনি। এবার হঠাৎ করে আপনি লাথি মারতে যাচ্ছে, লাথি মারার আগে দরজাটা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে। তো যে কোনো মুহূর্তে ওই হুমড়ি হয়ে গেছে, পরে থুপে ফুটু বাটে ফেললো, মারলো, মেরে তো হুমড়ি খেয়ে পড়লো, দরজা খোলা। ও মারার আগেই দরজাটা অটোমেটিক খুলে গেছে, খুলে গেল, পুরো ফ্রি থ্রোতে গিয়ে একদম পড়লো, পড়ে ফাটিয়ে ফেলবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডাকলাম ল্যান্ডলর্ডকে, এই অবস্থা, আপনি তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স দিয়ে আসুন, এসে ডেটল ফেটল দিয়ে তুমো ফুলো দিয়ে ওয়াশ করে। মানে এখানের এক মুহূর্ত থাকা নয়, ব্যাগ ফ্যাগ গোছার চল না, যাওয়ার সময় যেখানে পাউডারটা স্প্রেড করেছে একবার দেখবো, নিয়ে বেরিয়ে যাবো। যথারীতি ব্যাগ ফ্যাগ গুছিয়ে নামলাম, গেল আরও কিছুটা টাইম ওয়েস্ট হলো ওখানে যত পোয়েনাজা ট্রিটমেন্টের জন্য। করিডোরে আমি ব্যাগটা গিয়ে নেমে এবার বাথরুমটার কাছে গেছি, গিয়ে দেখছি গোড়ালি ছাড়া পা, 3টে আঙুল ফুটপ্রিন্ট পড়ে রয়েছে। আচ্ছা, 3টে আঙুলের কোনো জন্তু জানোয়ার আজ পর্যন্ত আমি দেখিনি চোখে। মানুষেরই পা, বুড়ো আঙুল, তার পাশে 2টো আঙুল, মানে টোটাল 3টে আঙুল, গোড়ালিটা তার নেই। মানে এই যে আমাদের কাজটা দেখবেন, কাজের যখন কাজটার ছাপটা ওঠে না, তো ঠিক এই পজিশন থেকে এই 3টে আঙুল ধরে আছে। আচ্ছা, ছাপটা 3টে আঙুলের ছাপ। আমি ওনাকে ডাকলাম, এর থেকে আর বড় আপনাকে কিছু দিতে পারবো না, দেখুন এখানে এটা আপনার মনে হচ্ছে বলে মানুষের পায়ের ছাপ, তাহলে এখান থেকেই হেঁটে গেল, ছাপগুলো যথেষ্ট বড়। আরেকটা যেটা সেটা আমি বলতে ভুলে গেলাম, যখন প্রথমবার আমরা গ্রাউন্ড ফ্লোরে নামি, যখন ওই রকম অবস্থা হয়, আমরা ওই নকিং সাউন্ড পাই, তখন ওখানে আমরা কিছু সাইবার শট দিই, তখন ওই সোনি সাইবার শট ক্যামেরা। তো সোনি সাইবার শটে একটা কি শাটার স্পিড এতটা হাই যে আপনি একটা ধূলিকণা আপনি একটা বিদ্যুৎ যদি চমকে আপনি সেটাকেও স্টিল ইমেজ ক্যাপচার করতে পারবেন। তখন ওটাই সাইবার শটের ওটাই খাসিয়াত ছিল। আমরা ওটাকে যেহেতু ফ্লোর পুরো অন্ধকার, ফেরন ফ্ল্যাশ, তো আমরা বলেছিলাম যে নর্মাল ফ্ল্যাশে যা ছবি আসে ছবি না, 8-10টা ছবি তুলেছিলাম। আমরা যে স্মার্ট অবস ধরেছিলাম, যেগুলোকে পরে আমরা কম্পিউটারে ফেলি, একটা অবসের সাইজ মোটামুটি 3 থেকে 3.5 ইঞ্চ, কিন্তু কোনোটা এক জায়গায় স্ট্যাগনেন্ট না। ধরুন যেটা আমার 1 নম্বর ফটোতে 3 নম্বর লেয়ারে আছে, সেটা 2 নম্বর ফটোতে দেখা যাচ্ছে একদম ডাউন, 3 নম্বর ফটোতে একদম তার অপোজিট ডাইরেকশন, মানে ওটা মুভ করছে বাথরুমের সামনেটা। এইদিকে শীতকাল না যে খুব ডাস্টি কন্ডিশন থাকবে বা ফগ থাকবে, যেখানে আপনার এই ধরনের জিনিস অ্যারাইভ করতে পারে, সেটা নয়। 2 নম্বর কথা, বাড়ির যা পরিবেশ, একটা বিড়ালও ঢুকতে পারবে না, এত উঁচু পাঁচিল, আর এমনভাবে মানে একটা কয়েদখানা বাড়ির শেপটা। আচ্ছা, আপনি ঢুকে গেলেন, আপনি বন্দি। তো তাহলে ওখান থেকে একটা বিড়ালই যেতে পারবে না, সেখানে ওই ফুটপ্রিন্ট এলো কোথা থেকে? তো এই সমস্ত করিডোরে আমরা চলে এলাম। এর কিছুদিন বাদে পুজো, শপিং টপিং প্রচুর করলাম, আমি পড়লাম জ্বরে। আচ্ছা, এমন জ্বরে পড়লাম, আমি 4র্থ দিন জ্বরে পড়েছি, তো দ্বাদশীর দিন বিকালবেলা আমার জ্বর কমেছে। সেটাও ডাক্তার বদলি কেউ করে কিছু করতে পারিনি। লাস্টে আমাকে নিয়ে গেল আমার মা একজনের কাছে, ফকির বাবাটাই, সে ঝাড়িয়ে দিল, বলল জোর হাওয়া বাতাস লেগেছে, খুব ভয় পেয়েছে, আর একজন সঙ্গে করে এসছিল,
এমন কোনো জায়গায় গেছিলো তো খুব বকাবকি আমাকে, বাড়ির লোক যেটা হয়, আর বলতে তো পারছি না কোন জায়গায় গেছে। তা আমি তো বলছি না আমি তোকে এরকম কিছু পড়িনি। তো এই সমস্ত হলো। ডাউট যেটা হলো যে আমার এত শরীর খারাপ হলো, আমার একটা বন্ধু বান্ধব আবার সব খোঁজ নিতে এলো না। তো তারপরে আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করি শরীরটা ঠিক হওয়ার পরে, এবং তারপরে এপিসোডটা আর আমি ডিটেলে যাচ্ছি না। এখান থেকেই আমার একটা বন্ধু, তার বাবার মৃত্যু ঘটে। প্ল্যান যেটা করছি এবার আগামী দিন যেটা করব, যদি পুলিশ পারমিশনটা পাই, আমাদের স্টেটে না অন্য স্টেটে করব কাজটা। এরা মানে টপ র্যাঙ্কের যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর তারাও ছড়িয়ে নিয়ে এখনো পর্যন্ত জায়গাটাকে রিস্ক নিয়ে, যদি পারমিশনটা পাই কিছু বড় জিনিসই দেখা। অনেক শুভেচ্ছা, এবং তার জন্য অবশ্যই নিজেদের প্রোটেকশন নিয়ে সব করবেন, কারণ এখন সত্যি কথা মানে এগুলো মানে কি বলবো, মানে আমি জিনিসটার মধ্যে হারিয়ে গেছিলাম, আর বেরোতে পারছি না এখনো জায়গাটা থেকে। আচ্ছা, মানে উনি মানে আপনার বন্ধুর বাবা মারা গেছিলেন? বাবা মারা গেছিল মানে বন্ধুটাও মারা গেছে। বন্ধুটিও তো বন্ধুটা বাবার যেদিনকে শ্রাদ্ধ শান্তির কাজ সেদিনকে ছাদ থেকে ছাপ মেরে দিল। তার আগে ও পজেসড হয়েছিল এবং ওর বাবাকেও মেরেছে ওই। হ্যাঁ, পজেসড কন্ডিশনে ছিল, আমরা দেখতে গেছিলাম, তো ওই এন্টিটিটাই প্রভোগ করে দিয়েছিল কোনো কারণে, ওর বাবাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে, সেই সিঁড়ি থেকে ধাক্কা মেরে পড়তে, সিঁড়ি থেকে গড়িয়ে 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 পড়তে পড়তে গিয়ে মাথায় চোট লেগে ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়। সেখান থেকে স্ট্রোক, হসপিটালে ভর্তি, খুব অল্প দিনের ব্যবধানে হসপিটালেই মারা যায়, বাড়িতেও ফিরতে পারেনি ভদ্রলোক মানে আঙ্কেল। তারপরে যেদিনকে জীবন দিয়ে এগুলো সকালবেলা শ্রাদ্ধ শান্তির কাজ মিটলো, বিকালবেলা ছাদ থেকে ঝাঁপ মেরে দিল ছেলে। আমরা বলেছিলাম যে ওকে একা ছাড়তে না। মানে আপনারা তখন মানে কোনোভাবে প্রোটেকশন নিয়ে কাজ না করতেন না, তখন এই তো খুব ভুল নয়। এবং এখন এই যারা যারা বলে না দেহবন্ধন করতে না, এই করতে না, আমি তাদেরকে বলি এটা যত তোমার সঙ্গে এই জিনিসটা ঘটছে ততদিন তুমি বুঝতে পারবে না, যেদিনকে তোমার জীবনে এরকম একটা এপিসোড আসবে সেদিনকে তুমি বুঝতে পারবে জ্বালা। না না, দেহবন্ধনটা তো ডেফিনেটলি দরকার, কারণ মানে নিজেকে সিকিউর রাখা। আজকে আপনি ভাবুন না, যারাই নিজেদেরকে একটা জিনিস দিনের শেষে জানবেন, গৌরব তিওয়ারির মৃত্যুটাও কিন্তু আজ পর্যন্ত রহস্য। একদম কেউ আজ পর্যন্ত প্যারানর্মাল জগতের ফার্স্ট ইনভেস্টিগেটর, এবং আপনি যেটা নিয়ে কাজ করবে হ্যাঁ। জানবেন আপনার মৃত্যু কিন্তু সেটাতেই হবে, যদি সেটা নেচারের এগেনস্টে কোনো জিনিস নিয়ে আপনি কাজ করেন। ঠিক যেরকম সাপুরের মৃত্যু কিন্তু সাপের কামড়েই হয় ম্যাক্সিমাম কেসে দেখবেন। আপনি যেটা নিয়ে ওভার কনফিডেন্স হলেন সেটাই আপনার কিন্তু পতনের কারণ হবে জীবনে। একদম। ওই জন্য সেই জায়গাটা থেকে একটা ভয় আমার মধ্যে আজও পর্যন্ত কাজ করে। আমি বলবো না আমি ভয় পাই না, না আমি ভয় পাই, ভয়কে জেতার মতো একটা চেষ্টা করি। আমি ভগবান না, কারণ আমি তো চোখে দেখতে পাই না তাদের। না মানে আমার যেটা মনে হয় যে প্যারানর্মাল ইনভেস্টিগেট যারা করছেন, এবং মানে আমার তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যে প্যারানর্মাল ইনভেস্টিগেট যেমন করতে যাচ্ছেন যে হ্যাঁ একটা প্রমাণ দিলাম তার বাড়িতে, যে হ্যাঁ তার বাড়িতে আছে, কিন্তু তাকে তার সাথে সেই জায়গাটা থেকে উদ্ধার হওয়া এবং রেমেডি, এই দুটো আমার মনে হয় দেওয়াটা উচিত। হ্যাঁ, ওই জন্যই আমি আপনাকে প্রথমেই বললাম, যখন আমি পডকাস্ট শুরু করলাম তখন আমি বললাম যে আমি দু ধরনের লোককে নিয়ে চলি, নাহলে তো আমি একার মতন একা বক্তব্য, হ্যাঁ সেই আমি বিশ্বাস করি না। আপনি যখন দেখবেন আপনি সবটাই দেখো। এইবার কিছু কিছু প্রসেস থাকে যখন আমরা এগুলোকে ক্লিনজিং করি বা ক্লিয়ার করি জায়গাগুলোকে, সেই প্রসেসগুলো তন্ত্রের গোপন প্রয়োগ, গোপন বিদ্যা, সেইগুলোকে আমরা সামনে আনতে পারি না, গুঁড়ো বিদ্যা। সেগুলো আমরা আনতে পারি না, এটা আনা সম্ভব না। যারা করে তারাই অ্যালাউ করে না, তো যারা অ্যালাউ করে না সেটাকে আমি করবো কি করে? ঠিক ঠিক। এই ধরুন আমি একটা বিখ্যাত চ্যানেলের ডায়মন্ড হারবার একটা স্টোরি সবাই জানেন, একটা বিখ্যাত কি লাভ হয়েছে? সেকেন্ড টাইম কি এমন হয়েছে যে বাড়ির ওনারই বাড়ি ছাড়া হয়ে গেছে, এই কাজটা করে লাভটা কি আমার? ঠিকঠাক। আমি একটা লোকের প্রপার্টিতে যাচ্ছি, সে আমাকে পয়সা দিয়ে ডেকে পাঠাচ্ছে তার হেল্পের জন্য, আমি তো তাকে হেল্প করতেই পারলাম না, উল্টে এমন কিছু করে দিয়ে এলাম জায়গাটাই নষ্ট হয়ে টাকা। তাহলে সেই কাজটা আমি করবো কেন? আমি যেটা জানি না সেটা করবো না। দেখুন একদম প্র্যাকটিক্যালি বলছি, আমি যদি পারি লোকের ভালো করবো,
লোকের যদি ভালো করার ক্ষমতা আমার না থাকে তাহলে খারাপটা কেন করতে ঠিক তাই, মানে ইভেন মানে ঠকাও চোরিয়ে লাভ নেই, কারণ আমি মনে করি লাইফটা একটা শেয়ার মার্কেটের মতো, আপস অ্যান্ড ডাউনস আছে। ঠিক। আপনি বুজরুকি দিয়ে গিমিক দিয়ে দুদিনে চচ্চর করে আপনি না নেম ফেম পেয়ে যেতে পারেন, ঠিক ধরে রাখতে পারবেন কি? না যেদিনকে পড়বেন ওই টপ লেভেল থেকে ওপর থেকেই আর উঠতে পারবেন। করতে পারবে। তার থেকে স্লো যা, আপনি হয়তো টপ পিকটা ছুতে পারলেন না, কিন্তু যেটুকুনি আপনি ছুটে পারবেন সেটা আপনার অ্যাচিভমেন্ট, সেটা আপনার সঙ্গে থাকবে। ঠিক কথা বলেছেন। সৎ পথের একটা সবকিছু মানে মানে সেই মানে আমার যতটা যোগ্যতা ততটাই আমাকে ইউনিভার্স দেবে। এটা একদম ঠিক। মানে লাস্ট একটা খুব প্যাথেটিক স্টোরি দিয়ে জিনিসটা আমাদের শেষ হলো। তো যাই হোক, আজকের মতো আমাদের এপিসোড এইটুকুই। এবং দাদাকে কিন্তু আমরা আবার একটা কোনো এপিসোডে অবশ্যই চাইবো। ছাড়া হয়তো আবার আসবো, কাজটা চলতেই থাকবে। একদম নিশ্চয়ই দাদাকে আমরা আবার পেতে চাইবো, এবং আপনারাও কমেন্ট করে জানান যে আমাদের এপিসোড কেমন লাগলো, এবং আপনাদেরও কোনো বক্তব্য বা কী বিষয়ে আরও কাজ করলে ভালো হয় সেগুলো আপনারা জানাতে পারে, এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের জন্য এইটুকুই, নমস্কার।